বন্ধুরা, আজ আমি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনী নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। সুভাষচন্দ্র বসু কর্তৃক নতুন রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক গঠনের কথা আমরা জানি। 1940-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোদমে চলতে থাকলে সুভাষচন্দ্র দেশের শ্রমিক, কৃষক, যুব সম্প্রদায়কে ইংরেজ সরকারকে উচ্ছেদ করার জন্য চূড়ান্ত সংগ্রামের আহ্বান জানান। ওই সময়ে সুভাষচন্দ্রের স্বাস্থ্যের অবনতি ঘটেছিল বলে ইংরেজ সরকার তাকে কারারুদ্ধ করার পরিবর্তে স্বগৃহে নজরবন্দি করে রেখেছিল। অন্তরীণ অবস্থাতেই তিনি ছদ্মবেশে দেশত্যাগ করেন 26শে জানুয়ারি 1941 খ্রিস্টাব্দ করে। তারপর তিনি কাবুলে উপস্থিত হয়েছিলেন। দেশত্যাগের সুভাষচন্দ্রের উদ্দেশ্য ছিল বিশ্বযুদ্ধে যেসব দেশ ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করছে তাদের সাহায্য নিয়ে ভারতবর্ষকে ইংরেজ শাসনমুক্ত করা। কাবুল থেকে বহু কষ্টে নানা পথ ঘুরে সুভাষচন্দ্র প্রথমে রাশিয়ায় উপস্থিত হন, কিন্তু অল্পদিনের মধ্যে জার্মানি রাশিয়া আক্রমণ করে বসলে সুভাষচন্দ্র সেখান থেকে জার্মানিতে উপস্থিত হন। জার্মানির সর্বাধিনায়ক ফুয়েরার হিটলার ইংরেজদের একজন চরম শত্রু ছিলেন। তিনি সুভাষচন্দ্রকে সাদরে গ্রহণ করেন এবং ভারতের মুক্তির ব্যাপারে তাকে সর্বতোভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেন। যাই হোক, জার্মানিতে থাকাকালীন সুভাষচন্দ্র জার্মানি সৈন্যবাহিনী কর্তৃক ধৃত ভারতীয় সৈন্যদের নিয়ে একটি সেনাবাহিনী গঠন করেছিলেন। এই বাহিনীতে প্রবাসী ভারতীয়রা দলে দলে যোগদান করেছিল। প্রসঙ্গত, স্মরণীয় এইসব ভারতীয় সৈন্যরাই সর্বপ্রথম সুভাষচন্দ্রকে নেতাজি বলে অভিবাদন করেছিল এবং জয় হিন্দ বলে অভ্যর্থনা করবার রীতি প্রবর্তন করেছিল। এত সত্ত্বেও শুধু জার্মানি থেকে ভারতে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করা অসম্ভব হবে বিবেচনা করে শেষ পর্যন্ত সুভাষচন্দ্র রণকৌশল পরিবর্তন করেন। ইতিমধ্যে জাপান থেকে রাসবিহারী বসু তাকে আমন্ত্রণ জানালে সুভাষচন্দ্র সেখানে পৌঁছবার সিদ্ধান্ত নেন 1943 খ্রিস্টাব্দ। বাংলার অন্যতম বিপ্লবী নেতা রাসবিহারী বসু লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হওয়ায় পুলিশের চোখে ধুলো দিয়ে জাপানে চলে যান। জাপানে থাকাকালীন তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবাসী ভারতীয়দের নিয়ে একটি মুক্তি বাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। 1942-এর জুন মাসে ব্যাংকক শহরে আয়োজিত এক সম্মেলনে ভারতের স্বাধীনতার জন্য একটি সংগঠন এবং আজাদ হিন্দ বাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা সংক্ষেপে INA গঠনের পরিকল্পনা গৃহীত হয়। সেই অনুসারে ভারতীয় স্বাধীনতা সাথে প্রতিষ্ঠিত হয় এবং ওই বৎসর সেপ্টেম্বর মাসে ক্যাপ্টেন মোহন সিংয়ের সেনাপতিত্বে সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত হয় 1942 খ্রিস্টাব্দ। আর ভারতীয় স্বাধীনতা সংঘের সভাপতি হন স্বয়ং রাসবিহারী বসু। যাই হোক, আজাদ হিন্দ বাহিনীর সেনাদের সামরিক প্রশিক্ষণ ব্যতীত ভারতের ইতিহাস, স্বাদেশিকতা, ব্রিটিশ শাসনের কুফল প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হতো। ঐক্য, আত্মবিশ্বাস এবং আত্মোৎসর্গ এই তিনটি আদর্শের ভিত্তিতে গঠিত আজাদ হিন্দ বাহিনীর সেনাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনা।
নানা কারণে আজাদ হিন্দ ফৌজের আশানুরূপ প্রগতি না হওয়ায় রাসবিহারী বসু ওই বাহিনীর দায়িত্ব নেবার জন্য সুভাষচন্দ্রকে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণ গ্রহণ করে সুভাষচন্দ্র জার্মানি থেকে জাপানে উপস্থিত হন 13 জুন 1943 খ্রিস্টাব্দ। সেখানকার প্রধানমন্ত্রী তোজো তাকে সাদর সম্ভাষণ জানিয়েছিলেন। তাছাড়া তোজো ভারতকে ইংরেজ শাসনমুক্ত করতে সুভাষচন্দ্রকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র এরপর সিঙ্গাপুরে গিয়ে ভারতীয় স্বাধীনতা সংঘ এবং আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বপদ গ্রহণ করেন। এইভাবে সুভাষচন্দ্র রাসবিহারী বসুর আরব্ধ কাজ সম্পূর্ণ করবার দায়িত্ব গ্রহণ করেন। 1943-এর 25শে আগস্ট আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব গ্রহণের দিনে নেতাজি দিল্লি চলো দিল্লি চলো আহ্বান সৈনিকদের মনে এক নিদারুণ উৎসাহের সঞ্চার করেছিল। সেনাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তোমাদের রণধ্বনি হোক দিল্লি চলো দিল্লি চলো। দিল্লির লালকেল্লায় বিজয় অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমাদের কাজ শেষ হবে না। সুভাষচন্দ্রের নেতৃত্ব গ্রহণের পর আজাদ হিন্দ বাহিনীর সৈন্য সংগ্রহ এবং তাদের সামরিক প্রশিক্ষণ উভয়ই দ্রুত গতিতে চলতে থাকে। নেতাজির আহ্বানে দক্ষিণ পূর্ব এশিয়ার অগণিত ভারতীয় নারী পুরুষ আজাদ হিন্দ ফৌজে যোগদান করেছিল। এই সব নবনিযুক্ত সেনাদের সামরিক শিক্ষাদানেরও যথাযোগ্য ব্যবস্থা করা হয়েছিল। নেতাজির অক্লান্ত পরিশ্রমে 3টি পদাতিক বাহিনী গঠিত হয়। ভারতের জাতীয় নেতৃবর্গের নামে এইগুলির নামকরণ হয় গান্ধী, আজাদ এবং নেহেরু বাহিনী। এছাড়া শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে রানী অফ ঝান্সি নামে নারীদের একটি স্বেচ্ছাসেবিকা বাহিনী গড়ে তোলা হয়েছিল। নেতাজির আহ্বানে অল্পবয়স্ক বালক বালিকাদের মধ্যেও উৎসাহের অন্ত ছিল না। এদের নিয়ে যে বাল সেনাদল গঠিত হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এইভাবে মোট 5টি দল বা বাহিনী নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠনের পর নেতাজি 21শে অক্টোবর 1943 খ্রিস্টাব্দ অস্থায়ী স্বাধীন ভারত সরকার বা আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। একই সময়ে ওই অস্থায়ী সরকারের পক্ষে একযোগে ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। এইভাবে প্রস্তুতি পর্ব সমাপ্তির পর নেতাজি জাপানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে যৌথভাবে ভারত অভিযানের পরিকল্পনাটি চূড়ান্ত করেন। সেই মতো জাপানি সৈন্যের সহযোগিতায় আজাদ হিন্দ সেনার একটি দল শাহনওয়াজ খাঁয়ের নেতৃত্বে ভারত অভিমুখে রওনা হয়েছিল। প্রায় একই সঙ্গে অপরাপর বাহিনী আরাকান এবং চীনা পাহাড়ের মধ্য দিয়ে ভারত অভিমুখে যাত্রা করেছিল। জাপানি সৈন্যের সঙ্গে এগিয়ে আজাদ হিন্দ সেনারা পলেতোয়া এবং দলেথমে অধিকার করে নেয়। সেখান থেকে ভারত সীমান্তের দূরত্ব মাত্র 48 কিলোমিটার। একদিন অতর্কিতে আজাদ হিন্দ সেনারা ভারত সীমান্তের ভেতরে মৌডক দখল করে সেখানে তেরঙ্গা ভারতীয় জাতীয় পতাকা উড্ডীন করে এবং দেশমাতার উদ্দেশ্যে প্রণাম জানায়। মৌডক দীর্ঘদিন পর্যন্ত মুক্ত অঞ্চল হিসাবে আজাদ হিন্দ সেনাদের দখলে ছিল। ইতিমধ্যে আজাদ হিন্দ ফৌজের গান্ধী এবং আজাদ বাহিনীর সঙ্গে ইংরেজ সৈন্যের জোরদার লড়াই শুরু হয়েছিল ইম্ফল সীমান্তে। এই যুদ্ধে ভারতীয় সেনারা ইংরেজ ফৌজকে পর্যুদস্ত করে কোহিমা, মোরাই এবং তৎসন্নিহিত প্রায় 250 কিমি এলাকার দখল নিয়েছিল। আজাদ হিন্দ নেতারা এরপর ইম্ফল অভিমুখে যাত্রা করে, কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে জাপানের বিপর্যয় ঘটলে আজাদ হিন্দ বাহিনীর সেনারা
ভারতে বেকায়দায় পড়ে গিয়েছিল। পাহাড়ি এলাকার বর্ষায় খাদ্য সরবরাহের ব্যবস্থা ব্যাহত হলে কিছুদিন অনাহারে কাটাবার পরে আজাদ হিন্দ সেনারা ইংরেজ সৈন্যের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এই দুঃসংবাদে মর্মাহত হয়ে নেতাজি ব্রহ্মদেশ থেকে সাইগন পৌঁছান। সেখান থেকে একটি জাপানি বোমারু বিমানে করে তিনি দুপুর 2টায় 18 আগস্ট 1945 খ্রিস্টাব্দে রওনা হলে ফর্মোজা দ্বীপে বিমানটি আকাশে ভেঙে পড়েছিল। এই বিমান দুর্ঘটনায় নেতাজির দেহাবসান ঘটেছে বলে জাপান থেকে ঘোষণা করা হয়, যদিও নেতাজির মৃত্যু সংক্রান্ত প্রকৃত তথ্য এখনো পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। নানা বাধা বিঘ্নের মধ্যে নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ বাহিনীর সেনারা ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই চালিয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তা এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আরাকানের পার্বত্য অঞ্চল এবং ইম্ফলের যুদ্ধে আজাদ হিন্দ বাহিনী সাফল্যের সঙ্গে ইংরেজ ফৌজের মোকাবিলা করেছিল। ভারতবর্ষের ভৌগোলিক সীমার মধ্যে প্রবেশ করে আজাদ হিন্দ বাহিনী অন্তত সাময়িকভাবে বেশ কিছুটা এলাকার দখল নিয়েছিল এবং সেখানে স্বাধীনতার নিদর্শন হিসাবে জাতীয় পতাকা উড্ডীন করেছিল। মুক্তিকামী ভারতবাসীর মনে এই ঘটনার তাৎপর্য যে অনেকখানি তা সহজেই অনুমেয়। নেতাজি এবং তার আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষকে সম্পূর্ণ স্বাধীন করতে পারেনি ঠিকই, তথাপি একথা স্বীকার করতেই হবে যে বৈদেশিক সাহায্য নিয়ে ভারতকে পরাধীনতা থেকে মুক্ত করবার যে প্রয়াস তিনি চালিয়েছিলেন তাতে শাসক বর্গের সম্বিত ফিরেছিল। তারা বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে রাজত্ব চালানো তাদের পক্ষে আর বেশি দিন সম্ভব হবে না। 1947-এ ইংরেজরা ভারতবাসীকে যে স্বাধীনতা দিয়ে ভারত ত্যাগ করে চলে গিয়েছিল তাতে জাতীয় কংগ্রেসের অহিংসা আন্দোলন এবং সন্ত্রাসবাদীদের বিপ্লব প্রচেষ্টা যতটা দাবি করতে পারে আজাদ হিন্দ ফৌজের দাবি তার কোনোটি অপেক্ষা কম নহে। ভারতবর্ষকে ইংরেজদের কবল থেকে মুক্ত করার উদ্দেশ্যে সুভাষচন্দ্র হিটলার বা তোজোর মতো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়েছিলেন বলে অনেকেই তাকে সমালোচনা করেছিলেন, আজও করছেন, কিন্তু একথা আজ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে ফ্যাসিবাদী জার্মানি ও জাপান ইংরেজদের চরম শত্রু বলেই নেতাজি ভারতকে মুক্ত করতে তাদের সহযোগিতা কামনা করেছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল ইংরেজদের হাত থেকে ভারতের স্বাধীনতা ছিনিয়ে আনা। নানা সূত্র থেকে প্রমাণ পাওয়া গেছে যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সুভাষচন্দ্র ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এতটুকু সরে আসেননি। নেতাজির হিটলার কিংবা তোজোর হস্তপুত্তলিকায়ও পরিণত হননি। কতকগুলো শর্তে তাদের সামরিক সহায়তা কামনা করেছিলেন মাত্র। সবশেষে বলা যেতে পারে যে সাময়িক হলেও ইংরেজদের বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজের সাফল্য ভারতবাসী মাত্রেই প্রেরণার উদ্দীপক হয়ে উঠেছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।